2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে 2172 জনকে নিয়োগ দিয়েছে। এই পদে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে মূলত রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন, নাট বল্টু টাইট দেওয়া এবং টুকটাক রক্ষণাবেক্ষণের কাজগুলো করতে হবে। এই পদের জন্য বাংলাদেশ রেলওয়ে এসএসসি পাস পদ নির্ধারণ করেছিল, কিন্তু এই পদে যারা শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছেন তারা প্রত্যেকেই ছিল মাস্টার্স পাস। কথা হচ্ছে, যেখানে এসএসসি বা মাধ্যমিক সমমানের প্রার্থীদেরকে চাকরি দেওয়ার কথা ছিল, সেখানে উচ্চশিক্ষিত এই তরুণরা কি করছে? যেটুকু জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 সালে কিন্তু বাংলাদেশে বেকারের হার কমে এসেছিল। কমে কত হয়েছিল সেটা সংখ্যাও কিন্তু নেহায়েত কম নয়, 24 লাখের মতো। বাংলাদেশে বেকারদের সংখ্যা একদিকে যেমন বাড়ছে, কখনো কখনো কমছে। এই বেকার সমস্যার সমাধানের জন্য সবাই কিছু না কিছু করার চেষ্টা করেন। কেউ ব্যবসা করতে পছন্দ করেন, কেউ বা চাকরির পিছনে মাসের পর মাস, বছরের পর বছর সময় ব্যয় করেন। তাদের মধ্যে একটা শ্রেণী সরকারি চাকরি করতে পছন্দ করেন, কেউ বেসরকারি খাতের ভালো চাকরিগুলোর পেছনে অপেক্ষায় থাকেন। একটি শ্রেণী আছে যারা বাংলাদেশের আয়ের প্রধান মাধ্যম হিসেবে কাজ করেন, তারা হচ্ছেন প্রবাসী। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ প্রবাসী প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করেন, সেখানে কাজ করেন, সেখান থেকে আয় করা অর্থ বাংলাদেশে পাঠান, যেটাকে আমরা রেমিটেন্স হিসেবে জানি। বাংলাদেশ থেকে যে পরিমাণ প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, তাদের ভিতরে একটি বড় সংখ্যা কিন্তু মালয়েশিয়াতে থাকেন। মালয়েশিয়া সরকারি হিসেবে ৪র্থতম দেশ, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মানুষ বসবাস করে, আয় করে, বাংলাদেশে টাকা পাঠায়। কিন্তু সেই মালয়েশিয়াতে যাওয়া আজ 31শে মে থেকে বন্ধ হয়ে গেল। 31 মে কেন বন্ধ হলো? বাংলাদেশ থেকে মাত্র ৭৯,০০০ টাকায় দেশটিতে প্রবাসীদেরকে পাঠানোর কথা থাকলেও এক একজন প্রবাসীকে মালয়েশিয়াতে যেতে 4.5 থেকে 6 লাখ টাকা খরচ হয়। এই 4.5 থেকে 6 লাখ টাকা কারা পায়? কোথায় যায় সেই টাকা? আজকে আমরা আলোচনা করব মাত্র ৭৮,৯৯০ টাকা ব্যয়ে বাংলাদেশ থেকে একজন প্রবাসীকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা থাকলেও কেন একজন প্রবাসীকে বা মালয়েশিয়ায় গমনেচ্ছু ব্যক্তিকে 4.5 থেকে 6 লক্ষ টাকা ব্যয় করতে হয়। এই টাকাগুলো কারা পায়, কোথায় যায়, কোন খাতে খরচ হয়? সম্প্রতি সমকাল একটি খবর প্রকাশ করেছে, সেখানে তারা দাবি করেছে এই মালয়েশিয়াগামী প্রবাসীদেরকে একটি বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেটের কারণেই বাংলাদেশি প্রবাসীদেরকে মালয়েশিয়া গ্রহণ করতে প্রত্যাখ্যান করছে। এর আগেও একাধিকবার মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসীদেরকে রিফিউজ করেছে। এখন আমরা জানব এখন কি পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার জন্য বাংলাদেশি প্রবাসীদেরকে আপাতত আর মালয়েশিয়া নতুন করে যেতে দেওয়া হবে না, এবং এই র্যাকেটের পেছনে কারা জড়িত, কত টাকার লেনদেন এই র্যাকেট করেছে। চলুন জানি বিস্তারিত। আজ 31শে মে শুক্রবার সমকাল তাদের ফ্রন্ট পেজে যে লিড নিউজটি ছাপিয়েছে, সেখানে তারা দাবি করেছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী প্রবাসীদেরকে ব্যবহার করে একটি চক্র 13,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কিভাবে তারা এই টাকাটি হাতালো, এই টাকা হাতানোর জন্য কোন কোন ধাপে কারা কারা অবস্থান করেছিলেন, সমকালের খবরে উঠে এসেছে 3 থেকে 4 জন আইন প্রণেতার নামও, যাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এই ব্যক্তিদেরকে জিম্মি করে টাকা আদায় করেছেন। আমরা সমকালের খবর দেখে যেটুকু জানতে পেরেছি, কিছুদিন আগে বা গত বছর বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক কিছুদিন আগে সে দেশ থেকে বাংলাদেশের একটি এজেন্সির সাথে
কথা বলে। এজেন্সি হচ্ছে তারাই যারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে সাধারণ মানুষকে সহায়তা করে থাকে। এই এজেন্সিকে বাংলাদেশি বংশোদ্ভূত ওই মালয়েশিয়ার নাগরিক বলেছিলেন তিনি প্রায় শতাধিক ব্যক্তি মালয়েশিয়াতে নিয়ে যেতে চান। একটি কোম্পানির প্রস্তাবও বা অফার লেটার বা চাহিদাপত্র বাংলাদেশি আরেকটি পার্টিকে তারা সাবমিট করেছিলেন। পরে বাংলাদেশি প্রতিষ্ঠান ওই ব্যক্তিকে প্রায় কোটি টাকার উপরেও লেনদেন করেন। পরবর্তী সময়ে চাহিদাপত্র অনুযায়ী বাংলাদেশি ওই রিক্রুটিং এজেন্সি যখন বাংলাদেশ থেকে প্রবাসী পাঠানোর জন্য ভিসা বিষয়ে কথাবার্তা বলতে যায়, জানা যায় পুরো বিষয়টাই ছিল ফেক। কারণ বাংলাদেশ থেকে যে প্রবাসীকে তারা বিদেশে পাঠাবে সেই দেশে পাঠানোর জন্য স্বাভাবিকভাবে ওই দেশ থেকে একটি চাহিদাপত্রের প্রয়োজন আছে। বাংলাদেশ থেকে প্রবাসীদেরকে পাঠানোকে কেন্দ্র করে দুদেশের মধ্যেই দুটো পক্ষে একাধিক সিন্ডিকেট এরই মধ্যে স্টাবলিশড হয়েছে। মালয়েশিয়াতে পৃথিবীর 14টি দেশের নাগরিকরা বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকেন। বাকি 13 দেশের জন্য খুব বেশি কঠোর নিয়ম না থাকলেও বাংলাদেশের জন্য তারা একটির পর একটি নিয়ম পরিবর্তন করে আসছেন। এর ভিতরে এমনও ঘটেছে যে তারা নির্দিষ্ট কিছু এজেন্সিকে ঠিক করে দিয়েছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে হলে এই এজেন্সিগুলোর মাধ্যমে যেতে হবে, কেউ চাইলে অন্য কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারবে না। আমরা সমকালের খবরটি পড়ে আজকে জানব কোন প্রক্রিয়ায় কাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হতো। এর ভেতরে রহস্যময় অনেক ঘটনা কিন্তু উন্মোচন হতে চলেছে। আমরা জানতে পারবো কিভাবে একজন ব্যক্তিকে সেখানে কোনো চাহিদা না থাকলেও, ভিসা না থাকলেও শুধুমাত্র চাকরি দেওয়ার জন্যই জাল চাহিদাপত্র তৈরি করা হয়। এই জাল চাহিদাপত্র নিয়ে একজন বাংলাদেশি যখন মালয়েশিয়াতে যান সেখানে গিয়ে কোনো কাজ পান না, বেকার জীবনযাপন করেন, এই সুযোগকে কাজে লাগায় একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান। মালয়েশিয়াতে বাংলাদেশি বসবাসকারীদের কাজের সুবিধার্থে একটি ফেসবুকের গ্রুপ আছে, নাম হচ্ছে কাজের খবর। সেখানে সমকাল বিশ্লেষণ করে দেখিয়েছে যে গত কয়েক মাসে বাংলাদেশি হাজারো নাগরিক সেখানে বলেছে যে তারা 5-7 মাস ধরে কাজ পাচ্ছেন না। যদি তারা একটি কাজ পায়, টাকা যত টাকাই হোক না কেন, বেতন যত কমই হোক না কেন, একটা কাজ তাদের প্রয়োজন, তাদের সেখানে সার্ভাইভ করার জন্য এটি কাজের প্রয়োজন। যদিও সমকালের প্রতিবেদনে বাংলাদেশের হাই কমিশনের ওই দেশটিতে সংশ্লিষ্ট যিনি কর্মকর্তা আছেন তার বক্তব্য নেওয়া হয়েছে। তিনি বলেছেন এই সংখ্যা 5,000-এর খুব বেশি হবে না। কিন্তু সমকালের প্রতিবেদক দাবি করেছেন যে যারা শুধুমাত্র হাই কমিশনে কমপ্লেন করেছেন যে তারা প্রতিশ্রুত কাজ পাচ্ছেন না, তাদেরকে যে কাজ দেওয়ার কথা বলে এনে কাজ দেওয়া হয়নি, শুধুমাত্র কমপ্লেনগুলোকেই কিন্তু হাই কমিশন হিসাব করেছে। কিন্তু এই সংখ্যা লাখের কম হবে না বলে দাবি করেছে সমকাল। চলুন এখন আমরা জানি বাংলাদেশ থেকে একজন প্রবাসী যখন মালয়েশিয়াতে যান তখন সরকারের নির্ধারিত 78,000 টাকার বা 78,990 টাকার যে ফ্র্যাকশনটা আছে সেই ফিগারটা কিভাবে পরিবর্তন হয়, কোন কোন খাতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। যেখানে সরকার বলেছে 78,990 টাকায় মালয়েশিয়া যাওয়া যায়, সেখানে কেন তাদেরকে 4.5 থেকে 6 লক্ষ টাকা ব্যয় করতে হয়। বাংলাদেশ থেকে একজন কর্মী যদি মালয়েশিয়াতে যেতে চান সেক্ষেত্রে তাকে কি করতে হয়। একটি ভিসা প্রথমত বাংলাদেশের ওই কর্মীর জন্য ওই মালয়েশিয়ার একজন দালাল বা একজন এজেন্সি ভিসা কিনে থাকেন, যেটাকে তাদের ভাষায় ভিসা বললেও মূলত সেটাকে চাহিদাপত্র বলা হয়। ওই ভিসার জন্য দেশটির এজেন্সি 6,000 রিঙ্গিত বা বাংলাদেশ টাকা 1.5 লক্ষ টাকা ব্যয় করে। নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট হোতাদের কর্মী প্রতি 1,42,000 টাকা চাঁদা দিতে হয়। এই নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট কিন্তু বাংলাদেশ থেকেই নিয়ন্ত্রিত হয়। এই হিসাবে গত কয়েক বছরে অন্তত 13,500 কোটি টাকা দুই দেশের সিন্ডিকেট লোপাট করেছে। আরও হাজারো কোটি টাকার অনিয়ম ও ঘুষ লেনদেন হয়েছে, যা স্থানীয় দালাল ও সরকারি কর্মকর্তারা পেয়েছেন বলে সমকাল তার প্রতিবেদনে দাবি করেছে। শুধুমাত্র ভিসা বিক্রি করতে ভুয়া চাহিদা দেখিয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে। এর বিপরীতে যাওয়া কর্মীরা চাকরি পাননি। বেতন না পেয়ে তারা
মানবেতর জীবনযাপন করছেন। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র চাকরি দিবে এই জন্যই ভুয়া চাহিদাপত্র তৈরি হয়েছে। সেই চাহিদাপত্র অনুকূলে ভুয়া ভিসা তৈরি হয়েছে। সেই ভিসাগুলো নিয়ে বাংলাদেশের কর্মীরা যখন মালয়েশিয়াতে গিয়েছেন, তখন তারা আর কোনো কাজ পাননি, তাদেরকে বেকার জীবন যাপন করতে হয়েছে। সমকালের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ মালয়েশিয়াতে গেলেও রেমিটেন্সের প্রবাহ কিন্তু সেই অর্থে বাড়েনি। কারণ হিসাবে তারা দাবি করেছেন, মালয়েশিয়াতে যারা বর্তমানে কাজ করছে তাদের যে বেতন, সেই টাকা বা রিঙ্গিত দিয়েই কিন্তু বাংলাদেশি ভিসাগুলো কেনা হয়ে থাকে, যে কারণে প্রতি মাসে মালয়েশিয়া থেকে যে রেমিটেন্সের ফ্লো বাড়ার কথা, সেটা কিন্তু দিন শেষে বাড়তে দেখা যায়নি। সমকাল তার প্রতিবেদনে বলছে যে রেমিটেন্স তথ্য থেকে ভিসা কেনাবেচার চিত্র স্পষ্ট হয়েছে। সমকাল তার প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মীদের সংখ্যা বাড়লেও রেমিটেন্সের প্রবাহ কিন্তু বাড়েনি। তারা বলছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ প্রবাসী মালয়েশিয়াতে গিয়েছেন, তাদের আয়ের অংশ অর্থাৎ যে লোকাল কারেন্সি তারা পেয়ে থাকে রিঙ্গিত, সেটা ব্যবহার করেই বাংলাদেশিদের জন্য ভিসা কেনা হয়। সমকাল বলছে, ধরুন জানুয়ারি মাসে যতগুলো লোক মালয়েশিয়াতে গিয়েছে, ফেব্রুয়ারি মাসে যতগুলো মানুষ মালয়েশিয়াতে গিয়েছে, মার্চ মাসে সেই টাকা দিয়েই কিন্তু ভিসা কেনা হচ্ছে। যেমন সমকাল বলছে, মার্চে আগের 2 মাসের থেকে প্রায় 3 গুণ বেশি অর্থাৎ 17,877 জন কর্মী মালয়েশিয়া যান। ফেব্রুয়ারিতে আগের মাসের চেয়ে প্রায় 20% কম $12,71,00,000 রেমিটেন্স মালয়েশিয়া থেকে আসে। জনশক্তির একটি সূত্র সমকালকে জানিয়েছে, মালয়েশিয়ায় থাকা কর্মীর আয় করা রিঙ্গিতেই কেনা হয় ভিসা, তাই রেমিটেন্স আসেনি। দেশে নতুন কর্মীর নেওয়া টাকা থেকে রিঙ্গিত দেওয়া হয় কর্মীর পরিবারের কাছে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেটকে চাঁদা দেওয়া বা অন্যান্য যে অনিয়মগুলো, সেই বিষয়টি কিন্তু মোটামুটি সবাই জানেন, কিন্তু এ বিষয় নিয়ে কেউ কথা বলেন না। কর্মী পাঠাতে সিন্ডিকেটকে চাঁদা এবং ভিসা কেনাবেচার বিষয়টি সবাই জানা থাকলেও তথ্য প্রমাণ নেই, এই অজুহাত দেখিয়ে বাংলাদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়নি। সমকাল তার খবরে এই দাবি করে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনারের সাথে কথা বলেছিলেন। দেশটির হাই কমিশনার নাজহা মোহাম্মদ হাশিম সমকালকে বলেছেন, সিন্ডিকেট এমন একটা বিষয় তা মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তবে এর সমাধানের জন্য দুই দেশের সরকার পরস্পরকে সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ থেকে অভিযোগ না থাকলেও কর্মী নিপীড়নের সমালোচনায় মুখর হয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। গত 4 মে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, সিন্ডিকেটের কাগুজে কাজ দেখিয়ে বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে। তারা আন্তর্জাতিক সংগঠনগুলো কিন্তু পরিষ্কার করেছে, তারা বলছে যে এই বাংলাদেশ থেকে কর্মীদেরকে কাগজে কলমে দেখা হয় যে তোমার জন্য কাজ আছে, কিন্তু তারা যখন দেশটিতে পৌঁছায় 4, 5, 6 লাখ টাকা খরচ করে দেশটিতে পৌঁছায়, সেখানে গিয়ে কিন্তু তারা কোনো কাজ পায় না। 2021 সালের ডিসেম্বরে এক সমঝোতা স্বাক্ষরের পর ওই বছরের 8 আগস্ট আবারও খোলে মালয়েশিয়ার শ্রমবাজার। এর আগের মাসে 25 বাংলাদেশি এজেন্সিকে বাছাই করে ইসমাইল সাবরি ইয়াকুবের মালয় সরকার। কোন মানদণ্ডে 1520 এজেন্সি থেকে 25টি এজেন্সিকে বাছাই করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে 2022 সালের 4 জুন সমকাল এক অনুসন্ধানে জানিয়েছিল কোন 25 এজেন্সি কাজ পেতে যাচ্ছে। এই এজেন্সিগুলো সিন্ডিকেট নামে পরিচিত। এতে সে সময়কার 3 MP এবং এক মন্ত্রীর প্রতিষ্ঠানের নাম উঠে আসে। যে সমস্ত তরুণরা মালয়েশিয়াতে গিয়ে কাজ করতে ইচ্ছুক, তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, সমকাল তার অনুসন্ধানে তুলে ধরেছে। আমরা চলুন জেনে আসি কিভাবে সে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল, গল্পটি কেমন ছিল।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সমকালকে বলেছেন, সিন্ডিকেটের নিয়ন্ত্রকরা কর্মী প্রতি 1,52,000 টাকা নিয়েছে। 10,000 টাকা সরকারি ফি এবং নিবন্ধনে খরচ হয়েছে। 1,07,000 টাকা সিন্ডিকেটের চাঁদা, বাকি 35,000 টাকা পেয়েছে সিন্ডিকেটে থাকা এজেন্সিগুলো। ব্যবসায়ীরা দাবি করেছেন ভিসা প্রতি আরও 6,000 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকা দিতে হয়েছে মালয়েশিয়ার নিয়োগকারী, এছাড়া চাহিদাপত্র এনে দেওয়া দালাল এবং মালয়েশিয়ার কর্মী নিয়োগের ব্যবস্থাপনার নিয়ন্ত্রক করা সিন্ডিকেটকে। গত 21 এপ্রিল পর্যন্ত 5,22,000 কর্মীর চাহিদা দিয়েছে মালয়েশিয়ার নিয়োগকারীরা। 2022 সালের 8 আগস্ট থেকে 2024 সালের 28 মে পর্যন্ত 4,60,509 জন মালয়েশিয়ায় গেছেন। পরের 3 দিনে এই সংখ্যাটা 4,65,000 ছাড়ায়। চাঁদা বাবদ 6,603 কোটি এবং ভিসা কেনা বাবদ 6,975 কোটি টাকা লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ 13,578 কোটি টাকা, যা দুই দেশের সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে। সমকালে প্রকাশিত এই খবরটিতে যত অভিযোগ আনা হয়েছে, সে অভিযোগের পক্ষে বিপক্ষে থাকা ব্যক্তি, প্রতিষ্ঠান, এজেন্সি সবার সাথেই কিন্তু তারা যোগাযোগের চেষ্টা করেছিল। তারা প্রত্যেকেই তাদের পক্ষে বিপক্ষে কিন্তু মত দিয়েছেন। কিন্তু সবথেকে বড় বিষয় হলো, বাংলাদেশ থেকে আপাতত আর কেউ কাজের জন্য মালয়েশিয়া যেতে পারবেন না। বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ার মধ্যে গিয়েছেন তারাও কিন্তু শঙ্কায় আছেন যে অনেকের কিন্তু ভিসার মেয়াদ শেষ হতে চলেছে। তাদের ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেটা আবার এক্সটেন্ড করা হবে কিনা, তারা আবার কাজ করতে পারবে কিনা। সবথেকে বড় বিষয়, এই প্রবাসীদেরকে জিম্মি করে, এই প্রবাসীদেরকে ব্যবহার করে কিছু মানুষ, কিছু এজেন্সি, কিছু দালাল কিন্তু টাকা বানিয়ে নিয়েছেন। কিন্তু যারা বিদেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, কষ্ট করে, পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের আয়ের পথ কিন্তু বন্ধ হতে চলেছে। এমন অনেক তরুণ আছেন যারা কিন্তু মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় ছিলেন, অনেকে দালালের কাছে টাকা দিয়ে রেখেছেন। তাদের কি হবে সেটা কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। আমি অনুরোধ করব সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন বিষয়টা গুরুত্বের সাথে দেখেন। বাংলাদেশের কিছু ব্যক্তি প্রতিষ্ঠান, সমকালের প্রতিবেদন অনুযায়ী কিছু ব্যক্তি প্রতিষ্ঠানকে লাভ করাতে গিয়ে যদি বাংলাদেশের হাজারো মানুষ, লাখো মানুষের আয় বন্ধ হয়ে যায়, সেটার ইফেক্ট কিন্তু আমার দেশের উপরেই পড়বে। আমার দেশ কিন্তু রেমিটেন্স থেকে বঞ্চিত হবে। আমরা চাই যারা এই সমস্যাগুলো করেছেন তাদেরকে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে তারা তাদেরকে খুঁজে বের করুক, দোষ কোথায় আছে সেগুলো ফাইন্ড আউট করুক, সেগুলো সমাধানের চেষ্টা করুক। আর যেন ভবিষ্যতে অন্য কোনো দেশ আমাদের প্রবাসীদেরকে তার দেশে আসতে মানা না করে দেয়। তারা যেন বাংলাদেশ থেকে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে। তারা যেন বাংলাদেশের নাম শুনলে আরও ভালোভাবে অ্যাকসেপ্ট করে যে না, তারা ভালো কাজ করে, তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। এরকম আরও অনেক বিষয় নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।